আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা 63। লেখনীতে সুরাইয়া রাফা। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। রাতের বৈরী হাওয়াকে গ্রাস করে উদয় হয়েছে সূর্যরাজ। প্রত্যুষের সোনারাঙা আলো তির্যক হয়ে ঠিকসে পড়ছে স্বচ্ছ জানালার গরদে। নির্ঘুম পরিশ্রান্ত চোখ দুটো চকচকে আলোর সংস্পর্শ পেতেই মুখমণ্ডল কুঁচকে গেল তুষারের। ফ্লোরা এগিয়ে গিয়ে পর্দা টেনে দিল চুপচাপ। সেই তখন থেকে মৌনচর্চা করছে ওরা দুজন। রুমে আসার পর থেকেই নির্বিকারে কোনো প্রকার বাক্য বিনিময় ছাড়াই শুধুমাত্র চোখের ইশারায় ফ্লোরাকে একের পর এক ফরমাইশ দিয়ে যাচ্ছে তুষার। কোট, টাই, ওয়ালেট, এমনকি আত্মসুরক্ষার জন্য নিজের সঙ্গে রাখা বুলেট আর রিভলভারটাও তুলে দিয়েছে ফ্লোরার হাতে। এখনও নিজেকে সামলানোর সময় হয়ে ওঠেনি ফ্লোরার, অথচ তুষারের প্রতিটি জিনিস সামলে রাখছে পরম যত্ন সহকারে। সব কিছু গুছিয়ে রাখার পর কাবার্টের দরজা আটকে ঘুরে তাকালো ফ্লোরা। তুষার তখনও ফোন নিয়েই ব্যস্ত। সহসাই ম্লান কণ্ঠে অনুমতি চাইল মেয়েটা। আমি এবার আসছি। চকিতে ঘাড় ঘোরালো তুষার, যেন খুব অপ্রত্যাশিত একটা কথা বলে ফেলেছে ফ্লোরা। বরঞ্চ বহু যুগ ধরে তাদের সাংসারিক বোঝাপড়া বিদ্যমান। তেমন করেই দীপ্ত গলায় প্রশ্ন ছুড়ল, কোথায় যাবে? দৃষ্টি তুলল ফ্লোরা, সবিনয়ে প্রত্যুত্তর করল, আমার ঘরে। কেন? ঘরে কি আছে? ক্লান্ত লাগছে, ঘুমাবো একটু। ফ্লোরার কথার পাছে তপ্ত শ্বাস ফেলল তুষার। শীতল গলায় জানতে চাইল, সকালবেলা ঘুমাবে? বিপরীতে নিঃশব্দে উপর নিচ মাথা দোলালো ফ্লোরা। গত একটা রাতের ধকলে গোলাপি চেহারায় আবসাদা জমেছে। চকচকে স্যাটিন মেকআপের আবরণে ঢাকা নিটল নয়নে নিবু নিবু ক্লান্তির ছাপ। অতি সন্তর্পণে আর চোখে একবার মেয়েটাকে পরখ করল তুষার। চিবুকের ডগায় তর্জনী বুলিয়ে ভীষণ নিস্পৃহ কণ্ঠে বলে উঠল, তুমি কি জানো মিশনের সময় মাঝে মধ্যে গোটা একটা সপ্তাহ না ঘুমিয়ে থাকতে হয় আমাদের। তাহলে বাঁচেন কিভাবে? অবচেতন মনে প্রশ্নটা করেই ফেলল ফ্লোরা। অবশ্য উত্তরের আশা করেনি, তবে তুষার জবাব দিল, ড্রাগ নিয়ে। আপনিও ড্রাগ অ্যাডিক্টেড? ফের কৌতূহলে মুখ খুলল মেয়েটা। বিপরীতে শীতল দৃষ্টি নিক্ষেপ করল তুষার, যা দেখা মাত্রই মনে মনে অসংখ্যবার জিভ কাটল ফ্লোরা। প্রসঙ্গ পাল্টে কিছু একটা বলতে যাবে, তখনই প্রত্যুত্তর করল যন্ত্রমানব, আমি নই, অ্যারিস ড্রাগে আসক্ত। ছোটবেলা থেকেই ওর শরীরে একটু একটু করে ড্রাগ পুশ করা হতো কি না। যদিও ব্যাপারটা নিজ উদ্যোগে কমিয়ে এনেছিল অ্যারিস, কিন্তু কথাগুলো বলতে গিয়ে আকস্মাৎ অভিব্যক্তি পাল্টে গেল তুষারের। সর্বদা সাবলীল কপলে জেগে উঠল চিন্তার বলিরেখা। কিন্তু কি? ঈশানী চলে যাওয়ার পরে সবকিছু আবার রিপিট হয়েছে। ড্রাগের মাধ্যমে নিজেকে টর্চার করতে করতে আবারও ডিপেন্ডেবল হয়ে পড়েছে অ্যারিস। রাইট নাও হি ইজ টোটালি ড্রাগ অ্যাডিক্টেড। ভাবনায় নিমজ্জিত তুষার। ফ্লোরা নিজেও ডুবে আছে হাজারো প্রশ্নের সমাহারে। অজ্ঞতা। কি ভেবে যেন আনমনে বলে উঠল সে। অ্যারিস কখনো অনুভূতিতে বিশ্বাসী ছিল না। সর্বদা দাম্ভিক গলায় বলতো, আমার কোনো দুর্বলতা নেই। এমনকি আন্ডারওয়ার্ল্ডে কারো দুর্বলতা তৈরি হলে তাকে নিঃশেষ করে দিয়ে পৈশাচিক আনন্দে মেতে উঠত সে। ওর জীবনে রিভেঞ্জ ছিল সব থেকে ভয়ঙ্কর শব্দ। যাকে একবার টার্গেট করতো তাকে বিধ্বস্ত করে তবেই ছাড়ত। সেবার ড্যানিয়েলের গার্লফ্রেন্ডকেও চোখের সামনে ঝাঁঝরা করে দিল। কি নির্মম সেই মৃত্যু! লাশটা পর্যন্ত পিস পিস করে বোজোকে খাইয়েছে। পুরো পৃথিবীর ত্রাস, যে রাশিয়াতে ব্লাডি বিস্ট নামে খ্যাত, যার নাম শুনলেও মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, সে কি না ঈশানীর মতো একটা ভিনদেশি মেয়েকে বারবার ছেড়ে দিল? না মানে অনুভূতি তো আর একদিনে তৈরি হয়নি। তাহলে অচেনা অজানা একটা মেয়ের প্রতি হঠাৎ দয়া দেখানোর উদ্দেশ্যটা কি? কথাগুলো বলতে বলতে চোখের রং পাল্টে গেল ফ্লোরার। কিছু একটা ভেবে জিভের ডগায় অধর ভিজালো তুষার। কপালটা কুঞ্চিত করে ভাবুক হয়ে বলল, একবার মাদ ভাইয়ের কাছে শুনেছিলাম অ্যারিসের মাও নাকি বাঙালি রমণী ছিল। শুধু যে বাঙালি তাও নয়, অভূতপূর্বভাবেই ভদ্রমহিলার চোখের রং ছিল গাঢ় নীল। এটা নিশ্চয়ই একটা কারণ হতে পারে, কিন্তু অ্যারিস যে বলে তার কোনো দুর্বলতা নেই। হতে পারে নিজের দুর্বলতাকে অগ্রাহ্য করার জন্যই তার এই নিষ্ঠুরতা।
বুদ্ধিমতীদের মতোই ঝটপট এক নাগাড়ে কথাগুলো বলে থামল ফ্লোরা। ভাবুক তুষার তখনও বিভ্রমে নিমজ্জিত, ফলস্বরূপ বেখেয়ালেই বলে উঠল, অ্যারিসের গোটা জীবনটাই রহস্য, যা উদ্ঘাটন কেউ কখনো করতে পারেনি, আমিও না। তবে প্রথমবার ঈশানী মেয়েটাকে দেখার পর মাধভাই একটা কথাই বলেছিল, যা আমার এখনো মনে আছে। কি? হিস্ট্রি রিপিট ইটসেলফ। আশ্চর্য গলায় কথাটা বলে পাশ ফিরে তাকাতেই তুষার দেখল খাটের হেডবোর্ডের সাথে গা এলিয়ে দিয়ে হাই তুলছে ফ্লোরা। সহসা নীরব বাক্য ছুড়ল তুষার, তোমার বোধহয় ঘুম পেয়েছে। তন্দ্রা ভাব কেটে যেতেই চমকে উঠল রমণী। তাড়াহুড়ায় নিজেকে সামলে প্রত্যুত্তর করল, হ্যাঁ যাচ্ছি এখনই। কোনরূপ ভনিতা না করে স্পষ্ট আদেশের স্বরে তুষার বলল, ঘরে যেতে হবে না, এখানেই ঘুমিয়ে পড়ো। ফ্লোরা অবুঝ নয়, বিয়ের পরে স্বামী স্ত্রী এক ঘরে থাকে সেটা ও ভালো করেই জানে। তারপরেও কোথাও যেন একটা কিন্তু রয়ে গিয়েছে। সম্পর্কটাকে স্বাভাবিক মনে হচ্ছে না কিছুতেই। পুরোটাই যেন কৃত্রিম এক নিয়মের বেড়াজাল। তুষারের এই দায়িত্ববোধ, মেপে মেপে কর্তব্য পালন, সব কিছু কেন যেন অসহ্য লাগছে ওর। যেন সব কিছুই কৃত্রিম আর সাজানো, কোথাও কোনো ভালোবাসার ছিটে ফোটা নেই, নেই কোনো অনুভূতির প্রফুল্লতা, কেবল সহানুভূতি দেখার জন্যই বিয়ে করা। হঠাৎ করে নিজেকে ফেলনা মনে হতে লাগলো ফ্লোরার। রাগে, দুঃখে, অস্থিরতায় বেদনার রঙে ছেয়ে গেল তার মন আকাশ। বুকের কান্না গিলে গিলে মেয়েটা বিপর্যস্ত গলায় বলল, এত ভারী পোশাকে ঘুমাতে পারবো না, চেঞ্জ করতে হবে। কথাটা বলেই এক প্রকার মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছিল ফ্লোরা। তন্মধ্যে ওপাশ থেকে ভেসে এলো তুষারের গম্ভীর কণ্ঠস্বর, মিসেস জাওয়াদের পোশাক বয়ে আনার জন্য এই পেন্ট হাউসে লোকের অভাব নেই, আই গেস। স্তম্ভিত ফ্লোরা ঘুরে তাকালো এবার। জলে ভেজা টলমলে চোখ দুটো তুলতেই কঠিন দৃষ্টিতে তাকালো তুষার। চোখের চাহনিতে হৃদয় বিদগ্ধ করে আওড়ালো, যা বলছি সেটাই করো, চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ো। আর আপনি? ফ্লোরা বোধহয় বিশেষ কোনো উত্তরের আশা করছিল, তবে যন্ত্রমানব নিজ উদ্যোগে মাটি চাপা দিয়ে দিল সেই প্রত্যাশা। উপরন্ত কাউচের দিকে এগিয়ে যেতে যেতে উদাসীন কণ্ঠে আওড়ালো, তুমি ভালো করেই জানো বিছানায় শোয়ার অভ্যাস নেই আমার, ওটা খালিই থাকে সব সময়। সদ্য বিবাহিতা রুশ রমণীর বক্ষ পিঞ্জরে যে অভিমানের ঝড় উঠেছিল তা এবার মাত্রা ছাড়ালো। সেই 10 বছর বয়স থেকে তিলে তিলে গড়ে তোলা অনুভূতির শক্ত প্রাচীরটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তবেই ক্ষান্ত হলো সে। মনে মনে ভাবল, তাহলে এই লোক দেখানো বিয়েটার দরকার ছিল কি? ফ্লোরা তো করতে চায়নি। তুষার এক অদ্ভুত রহস্যময় মানুষ, যে ফ্লোরাকে সারাক্ষণ আকর্ষণ করে নিজের দিকে, যাকে ও ছাড়তেও পারে না, আবার ঠিকভাবে আঁকড়ে ধরতেও পারে না। অনিশ্চিত এই অনুভূতির সাথে যুদ্ধ করতে থাকা ফ্লোরার জীবনে নতুন করে যুদ্ধ হয়েছে বিয়ে নামক আরেক যাতনাময় অধ্যায়। ভেবেছিল সবকিছু বদলে যাবে, ফ্লোরার মতোই তুষারের মন আকাশে অনুভূতির সূর্যোদয় হবে, কিন্তু সেসব যেন ভাবনাই রয়ে গেল। যন্ত্রমানব তো বদলানোর নয়। মরীচিকার কলসে আবর্তিত তার জীবন, পাথরের মতো রুক্ষ তার হৃদয়। তাহলে অ্যারিস কিভাবে পারল? কেমন করে ইস্যুকে রেখে দিল নিজের অনিশ্চিত কালো দুনিয়ার সঙ্গী করে? প্রশ্নটা রয়ে গেল ফ্লোরার মনে। ঠিক তখনই ফের ধ্বনিত হলো যন্ত্রমানবের অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর, তুমি কি দাঁড়িয়ে ঘুমানোর প্ল্যান করছো? মাথা নাড়িয়ে না জানালো ফ্লোরা। আত্মবিশ্বাসী ভাবটা ধরে রেখে চুপচাপ নিটল পায়ে এগিয়ে গিয়ে কাত হয়ে শুয়ে পড়ল বিছানায়। তুষার নির্লিপ্ত, কাপড় বদলানোর কথা মুখেও আনল না একটিবার। স্ত্রীর অস্বস্তি হচ্ছে কিনা সেসব জানতেও চাইল না, শুধু মুখ খুলে বলল, আজ লাইট অফ করার দরকার নেই। আরেক দফা অসংশোধনীয় বাক্যের ভেতরে ক্ষুব্ধ হয়ে পড়ল ফ্লোরা। তার অভিমানী মনটা ফুঁসে উঠল হঠাৎ। তুষারের নির্দেশ অবজ্ঞা করার অহেতুক জেদ চেপে বসল মস্তিষ্কে। ফলস্বরূপ জেদটাকে প্রশ্রয় দিয়ে তরতর করে এগিয়ে গেল সুইচ বোর্ডের দিকে। তুষার তৎক্ষণাৎ টান টান হয়ে শুয়ে পড়েছিল বিস্তৃত কাউচের উপর। সুইচ বোর্ডটা কাউচের কাছাকাছি। হাত বাড়িয়ে সেটাকে অফ করতে নিলে ঝট করে ওর কবজিটা ধরে ফেলল তুষার। হ্যাচকা টান দিতেই ভারী গাউনের তারতম্য সামলাতে না পেরেই অসাবধানতায় তুষারের বুকের উপর ছিটকে পড়ল রমণী।
ধনুকের মতো বাঁকানো নারী দেহখানি অজান্তেই পিষে গেল স্বামীর প্রশস্ত বুকের ভাঁজে। নিজের অবস্থান টের পেয়ে তৎক্ষণাৎ ধরফরিয়ে উঠল ফ্লোরা। তড়িঘড়ি করে উঠতে নিয়ে পোশাকের সঙ্গে পা আটকে হোঁচট খেল আবারও। এবার চুপ হয়ে রইল না তুষার, সতর্কভাবে হাত ধরে ফেলল মেয়েটার। কোনো প্রকার দৃষ্টি বিনিময় না করে অতি সন্তর্পণে টেনে এনে অবলীলায় ঠাঁই দিল সই বুকে। রাগে দুঃখে হতাশায় কান্না পেয়ে গেল ফ্লোরার। এক অভূতপূর্ব বন্ধনে আবদ্ধ হওয়া স্বামী নামক ব্যক্তির বুকের মাঝে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করল খুব। কিন্তু মানুষটা যে পাষাণ, হৃদয় তার পাথরের মতো অসার। ফ্লোরার অভিমানী মনের এত এত দায় কেন মাথা পেতে নিবে সে? কিসের এত প্রয়োজন তার? কথাগুলো ভাবতে ভাবতেই প্রবল আড়ষ্টতায় গুটিয়ে গেল রমণী। শরীরের সবটুকু ভার তুষারের উপর ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে রইল সে। অসহনীয় নীরবতার মাঝেও তুষার টের পেল ওর অস্থির হৃদয়ের বেসামাল ধুকপুকানি। কয়েক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল যন্ত্রমানব। দরদর করে ঘেমে উঠল তার সমস্ত শরীর। পাছে না আবার এই অপ্রতিরোধ্য শব্দধ্বনি রুশ রমণীর কান অবধি পৌঁছে যায়। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করল তুষার। জিভের ডগায় অধর ভিজিয়ে মুখের মাঝে নির্লিপ্ত একটা ভাব ধরে রেখে বলে উঠল, কি করছিলে এটা? ভাবনার শুধু ছিঁড়ল ফ্লোরার। ধীরে ধীরে মাথা তুলে দুই হাত ভর করে চোখ রাখল সে প্রাণহীন নির্লিপ্ত নেত্রপটে। জীবনে প্রথমবার ফ্লোরার চোখে চোখ রাখতে গিয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল তুষার। তাই তো নিঃশব্দে দৃষ্টি ঘোরালো সে। এতক্ষণে নিজের মাঝে ফিরে এলো ফ্লোরা। ক্ষণকালের মৌনতা ভেঙে সপ্রতিরোধ গলায় বলে উঠল, পড়ে যেতে দিতেন, ধরতে কে বলেছে? তুমি আমার দায়িত্ব, আর দায়িত্বকে কখনো অবহেলা করে না তুষার জাওয়াত। আবারও সেই দায়সারা দায়িত্বের দোহাই। প্রতিবার এই কথাগুলো শুনলে নিজেকে চরম অবহেলিত আর মূল্যহীন মনে হয় ফ্লোরার। বুকের ভেতর মাথাচাড়া দিয়ে ওঠে এক গা শিউরানো ভয়ঙ্কর অতীত, যা ও ভুলে যেতে চায়। সব কিছুর পরেও একটা সুখী জীবন চায়। তাই তো কথাগুলো শোনা মাত্রই মস্তিষ্কটা দপদপ করে উঠে ওর। কোনো এক অজানা কারণে এই মুহূর্তে তুষারকে অসহ্য লাগছে ভীষণ। সেই সঙ্গে এই দয়া দেখানো বিয়েটাকেও। ফলস্বরূপ চোখের তারায় পাহাড় সমান অভিমান ধরে রেখে ভারী হেয়ালি স্বরে বাক্য ছুড়ল মেয়েটা। নিজেকে খুব মহামানব আর সুপুরুষ ভাবলেও আপনি তা মোটেও নন। আপনি আসলে একজন দাম্ভিক, আত্ম অহংকারী পাষাণ লোক। তুষারের যেন ভাবোদয় হলো, তেমন করেই দৃষ্টির মিলন ঘটালো সে। মেয়েটার চোখে মোহবিষ্টের ন্যায় দৃষ্টি তাক করে হিমাবাহের মতো শীতল কণ্ঠে জবাব দিল, কে বলল আমি নিজেকে মহামানব ভাবছি আর সুপুরুষ? কথাটা বলেই কয়েক মুহূর্ত নীরব রইল তুষার। পরক্ষণে অদ্ভুত এক হাসির রেখা ফুটে ওঠে, ফের মিলিয়ে গেল তার ঠোঁটের আগায়। গভীর স্বরে আওড়ালো, আমি সুপুরুষ নই ফ্লোরা, বিশ্বাস করো আমি সুপুরুষ নই। আর সুপুরুষ নই বলেই তোমাকে লাইট অফ করতে বাধা দিচ্ছি। উত্তাল সমুদ্রের ভয়াল গর্জনে হঠাৎ ঘুম ভেঙে গেল ঈশানীর। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো আরামদায়ক কমফোর্টারের ভাঁজে। একটা লম্বা চওড়া অবচেতন হাত ভীষণ কর্তৃত্ব নিয়ে জড়িয়ে রেখেছে ওর শীর্ণকায় তনুখানি। ঘুম ভাঙতেই মরীচিকার সম্রাটের বাহুতে নিজেকে সুরক্ষিত রমণী বলে মনে হলো ঈশানীর। মাফিয়া বসের বুকের ওমে ডুবে গিয়ে কয়েক মুহূর্ত সেভাবেই দিবাস্বপ্নে বিভোর হয়ে রইল মস্তিষ্ক। তৃপ্তির আবেশে বুঝে এলো দুই নয়ন। সেই সাথে অদ্ভুত এক সুখ সুখ সায়ারণ্যে ভরে উঠল তার নাজুক অবাধ্য অন্তঃকরণ। ততক্ষণে নরম কুয়াশার ঝাঁকুনি ভেদ করে আলো ঝলমলে আবহাওয়ায় ভরে উঠেছে চারিপাশ। পায়ের কাছে সুরসুরি দিচ্ছে প্রত্যুষের সোনারাঙা রোদ। আড়মোড়া ভেঙে পাশ ঘুরতেই এরিসকে দেখতে পেল ঈশানী। ওর পাশেই উপর হয়ে কুশনের নিচে দুই হাত রেখে পুরুষালী ভঙ্গিতে ঘুমিয়ে আছে মাফিয়া বস। অনুশীলনকৃত চওড়া পৃষ্ঠের পেশিবহুল রেখাগুলো প্রজাপতির ডানার মতো দেখাচ্ছে। ভীষণ আকর্ষণীয় সেই শোয়ার ভঙ্গিমা। হাত থেকে শুরু করে তার অনাবৃত চওড়া পৃষ্ঠের অনেক অংশ জুড়েই কালচে রঙের অদ্ভুত আঁকিবুকি। বাকি অংশে কাটাছেঁড়া আর অজস্র আঘাতের চিহ্নে ভরা। কয়েক মুহূর্ত নিষ্প্রভক চেয়ে থেকেই হাত বাড়িয়ে সেই কাটাছেঁড়া দাগগুলো ছুঁয়ে দেখল ঈশানী।
এর আগে অ্যারিশকে কখনো এভাবে ঘুমিয়ে থাকতে দেখেনি ও। বিগত দিনগুলোতে যতবারই অন্তরঙ্গ হয়েছে প্রতিবার ঈশানীর সঙ্গে একই ঘটনা ঘটেছে। অ্যারিশ কখনো ঘুমায়নি ওর পাশে। আজকেই প্রথমবার মানুষটাকে ঘুমিয়ে থাকতে দেখলো এভাবে। ঘুমিয়ে থাকা অবস্থায় জানোয়ারকেও নিষ্পাপ লাগে, অ্যারিশও তার ব্যতিক্রম নয়। ক্লান্তি মাখা ফর্সা মুখে অদ্ভুত তৃপ্তির ছোঁয়া, যেন ঘুমটুকু ওর বহু আকাঙ্ক্ষিত প্রাপ্তি। সৌম্যকান্ত উন্নত নাসা, সুডল কপাল, আইভ্রুর কোল ঘেঁষে চকচকে পিয়ার্সিং, কালচে বাদামি রঙের পুরন্ত ওষ্ঠাধর, তার ঠিক নিচে কুচকুচে কালো তিল। দেখে মনে হয় উপরওয়ালা খুব যত্ন করে বানিয়েছে এই মুখ। দুই হাতের অঞ্জলিতে চিবুক ঠেকিয়ে কিয়ৎক্ষণ মুগ্ধ নয়নে চেয়ে রইল ঈশানী। বড় আগ্রহ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মানুষটাকে। আজকাল অ্যারিসের কোনো অপরাধ, কোনো খারাপ বৈশিষ্ট্য ছুঁতে পারে না ওকে। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অন্ধের মতো ভালোবাসে এই মানুষটাকে। যতটা ভালোবাসলে মানুষ ভালো মন্দের তফাৎটা ভুলে যায়, ঠিক ততটা। দেখতে দেখতে ঈশানীর চোখ গিয়ে আটকাল দক্ষিণ দিকের স্বচ্ছ কাচের দেওয়ালে। ওপাশে বিশাল আকৃতির ইনফিনিটি সুইমিং পুল। তারপর থেকেই কোনো স্থল নেই। বিস্তৃত বালুচর শেষে প্রগাঢ় নীল সমুদ্র। দোতলার এই মাস্টার বেডরুম থেকে গোটা সি বিচটাকে পাখির চোখে দেখা যায়। বেলাভূমির গায়ে ঝাঁপিয়ে পড়া সাগরের বেপরোয়া উদ্দাম ঢেউগুলো যেন হাত বাড়িয়ে ডাকছে ওকে। সহসা নিশ্চল কদমে মেয়েটা এগিয়ে গেল সেদিকে। শরীরের সাথে মোমের মতো লেগে থাকা কালো রঙের সিল্কের শার্টটা পাতলা ভীষণ, এতটাই স্বচ্ছ আর মসৃণ যেন মাখনের মতো মিশে যেতে চাইছে রমণীর পেলব ত্বকের ভাঁজে। আনমনি কলার টেনে শার্টের ভাঁজে নাক ডোবালো ঈশানী। সঙ্গে সঙ্গে কৃত্রিম সুগন্ধি মিশ্রিত পুরুষালী ক্লোনের গন্ধটা নাককে এসে সুরসুরি দিল ওর। অ্যারিসের শরীরের এই সুগন্ধটা আশ্চর্য রকম ভালো লাগে ঈশানীর। নাকে এসে লাগলেই কেমন মাতাল মাতাল মনে হয় নিজেকে। আর এখন ওর সর্বাঙ্গ জুড়ে লিপ্টে আছে তার সুবাস। রোদের রোশনাইয়ে ঝলমল করতে থাকা দেওয়ালের গায়ে আলতো করে ছুঁয়ে দিতেই মৃদু উষ্ণতা ছড়িয়ে পড়ল ঈশানীর সর্বাঙ্গে। ব্যথা শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভূতি হলো এক অদ্ভুত মিঠে মধুর শিহরণ। কিছু একটা ভেবে আনমনে হেসে উঠল রমণী। অতঃপর দৃষ্টি ঘুরিয়ে অবলোকন করতেই আরম্ভ করলো গোটা সমুদ্র তট। এভাবে নিজের মনে ঠিক কতটা সময় অতিবাহিত করেছিল জানা নেই ওর। তবে ভাবনার ছেদ ঘটল তখনই যখন অনুভব করলো হিমাবাহের ন্যায় একজোড়া ঠান্ডা শীতল হাত নৈশব্দে ছুঁয়ে যাচ্ছে ওর বাঁকানো কোটি দেশ। তার চেয়েও বেশি বিস্মিত হলো যখন মনে হলো ওই ঠান্ডা শীতল হাতের সঙ্গে তাল মিলিয়ে ততোধিক ঠান্ডা কোনো ধাতব অলংকার নীরবে পেঁচিয়ে ধরছে ওর শীর্ণকায় কোমর। এহেন আচানক স্পর্শে শিউরে উঠে কাচের দেওয়ালের সঙ্গে মিশে গেল ঈশানী। কোমরের চারিপাশে আবর্তিত হয়ে উদরনালীর সঙ্গে মিশে থাকা শীতল বস্তুটিকে কাঁপা কাঁপা হাতে স্পর্শ করতেই পিছন থেকে ভেসে এলো স্বতঃস্ফূর্ত নিষেধাজ্ঞা। ডোন্ট টাচ। রেশ। রমণীর উদ্গ্রীব কণ্ঠস্বর। ইয়েস বেব। দমকা হাওয়ার মতো কানের খুব কাছে হিসিয়ে উঠল মাফিয়া বস। বিচলিত হলো না ঈশানী। উল্টো কোমরে জড়ানো অলংকারখানা স্পর্শ করে সপ্রতিভ কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা ভীষণ ভারী, কি এটা? ওয়েস্ট চেইন। ফের হিমশীতল আওয়াজে প্রত্যুত্তর করলো মাফিয়া বস। এতক্ষণে আড়ষ্টতা ভেঙে নিজের শরীরের দিকে দৃষ্টিপাত করলো ঈশানী। রাজহংসীর মতো গমরাঙা পাতলা কোমরে ঝলঝল করছে কোমর বন্ধনীটা। সোনালো কারুকাজের ওপরে সুনিপুণ হাতে বসানো হয়েছে প্রতিটি সূক্ষ্ম হীরের টুকরো। সদম্বে ঠাঁই নিয়েছে রমণীর লতানো শরীরে। যা দেখা মাত্রই হৃদযন্ত্র ছলকে উঠল ঈশানীর। চোখের তারায় ফুটে উঠল অভাবনীয় বিস্ময়। কয়েক মুহূর্ত স্তম্ভ থেকেই অবশেষে ঠোঁট নাড়িয়ে ধ্বনিত হলো, কিন্তু অ্যারিস, এটা তো। বাকি কথা শেষ করার আগেই জটিকা প্রবাহের মতো ওকে টান মেরে নিজের দিকে ঘোরালো মাফিয়া বস। দৃষ্টির মিলন ঘটিয়ে আচ্ছন্ন গলায় বলে উঠল, এবার থেকে যতবার তুমি নিজেকে দেখবে ঠিক ততবার এটা তোমাকে মনে করিয়ে দেবে, ইউ বিলংস টু অনলি মি। তারপর কোমর বন্ধনীটাকে ইশারা করে বলল, লুক, মাই নেম ইজ হিয়ার। নিজের শরীরের সঙ্গে লেগে থাকা অলংকারটিকে আরেক দফা বিস্ময় নিয়ে পরখ করলো ঈশানী। দেখতে পেল
হীরের গায়ে ইংরেজি অক্ষরে লেখা সেই নামের ফলো, ঋষ। নামটাকে খুব যত্ন করেই স্পর্শ করল ঈশানী। অতঃপর চোখ তুলে ছলছলে দৃষ্টিতে তাকিয়ে বলল, এরপরেও বলবে তুমি আমায় ভালোবাসো না? আই এম অ্যাডিক্টেড। এক হাতে মেয়েটার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে তর্জনীর ডগায় চোখের জলটুকু মুছে অনুভূতিহীন গলায় কথাটা বলল অ্যারিস। পরপরই ভেসে এলো তার রুক্ষ কণ্ঠস্বর, আই হেট ইউর টিয়ার্স। তুমি আমাকে চেনো না অ্যারিস, চিনতেই পারোনি? কথাটা বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠল ঈশানী। অবাধ্য জলের চিকন স্রোতে মোমরাঙা কপাল ভেজে গেল তার, যা দেখা মাত্রই চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল মাফিয়া বসের। দপদপিয়ে জ্বলে উঠল নিষ্প্রাণ শান্ত চোখের মনি। নিজের চিরাচরিত সত্তায় ডুবে গিয়ে হঠাৎ করেই মেয়েটাকে শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষল সে। স্টপ দ্য ফাকিং ক্রাইং সাকুরা, অর ইউ উইল রিগ্রেট ইট ব্যাডলি। আমার চেয়ে বেশি তোমাকে আর কেউ চেনে না, কেউ না, তুমি নিজেও না। রুড গলায় কথাগুলো বলতে গিয়ে ঈশানীর মুখের দিকে ঝুঁকে গেল মাফিয়া বস। যা দেখি চোখের জল নিয়ে তাচ্ছিল্য করে হেসে উঠল ঈশানী। তৎক্ষণাৎ ওকে আরেক দফা হতবুদ্ধ করে দিয়ে প্রতিউত্তর করতে লাগলো মানুষটা, তোমার পিঠের ঠিক মাঝখানে 3 সেন্টিমিটার একটা জন্মদাগ আছে, যা তুমি নিজেও জানতে না। এছাড়া তোমার শরীরে মোট 27টি তিল আছে। প্রতিটি বাক্য এক পা করে ঈশানীর দিকে এগিয়ে আসতে লাগলো অ্যারিস। অ্যারিসের হিংস্র জেদি সত্তাটা জাগ্রত হতেই কুণ্ঠিত পদক্ষেপে পেছাতে লাগলো রমণী। অবশেষে যখন পায়ের গতি রোধ হলো, পিঠ গিয়ে ঠেকলো দেওয়ালে, সেই মুহূর্তে অ্যারিস বলে উঠল, যার মধ্যে 2টো তিল। বাকি কথা শেষ হওয়ার আগেই সংবেদনশীল হাতে ওর মুখ চেপে ধরল ঈশানী। কান্নাকাটি থেমে গিয়েছে অনেক আগেই। সহসা চোখ দিয়ে ইশারা করে বোঝালো, আর না। রমণীর আলতো স্পর্শ পেতেই নিভে এলো হিংস্রতা। মুখ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নিতেই প্রশ্ন চোখে তাকালো অ্যারিস। আচ্ছন্ন গলায় জানতে চাইল, এবার বলো, আমার চেয়ে কে বেশি চেনে তোমায়? উত্তর খেঁচে পেল না রমণী, বিপরীতে স্বীকারোক্তির মতো করে আওড়ালো, আমি তোমাকে ভালোবাসি অ্যারিস। গোটা পৃথিবী তোমাকে যতটা ঘৃণা করে, তার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে মাফিয়া বস। ঈশানী যেন দৃঢ় প্রতিজ্ঞ, মাফিয়া বসটার বরফ হৃদয়ে প্রণয়ের বাড়িধারা ঝরাবেইও। ফলস্বরূপ কথাগুলো বলতে বলতেই 2 হাতের অঞ্জলিতে তার তীক্ষ্ণ পুরুষালী চিবুকখানা আঁকড়ে ধরে কপাল ঠেকালো সেখানটায়। ব্যাকুল হয়ে বলল, ভালো নাই বাসলে আমায় একটাবার মুখে বলো, আমি শুনতে চাই প্লিজ। রমণীর হৃদয় ভাঙা আগতিতে টলল না হিমালয়। মেয়েটার চুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে স্বভাবসিদ্ধ গলায় জবাব দিল, বলবো, সময় হলে বলবো। হিমাবাহের ন্যায় হু হু করে আবর্তনীয় ব্যথায় ভরে উঠল ঈশানীর বুক। এক আকাশ সমান অব্যক্ত অভিমান নিয়ে উদ্দেশ্যহীন আহত স্বরে জবাব দিল মেয়েটা, তোমার সময় হতে হতে আবার আমার সময় না ফুরিয়ে আসে অ্যারিস। ঈশানের জিভ খসে নিঃসৃত হওয়া বাক্যটা যেন হ্যারিসের শরীরে গিয়ে বিঁধল। তৎক্ষণাৎ প্রচণ্ড ক্রোধে দপদপ করে উঠল মস্তিষ্কটা। সঙ্গে সঙ্গে ঈশানীর নাজুক কবজিটাকে চেপে পেছনের দিকে মুচড়ে ধরে অ্যারিস। অন্য হাতে গাল দুটো শক্ত করে চেপে ধরে কোপ দৃষ্টিতে তাকালো ওর পানে। রাগে রক্তিম হয়ে ওঠা চোয়ালের পেশি শক্ত করতেই ভেসে এলো তার ক্রুদ্ধ স্বর, আমার সামনে মরার কথা বলিস? বুক কাঁপে না তোর? কাঁপে না বুক? অ্যারিসের প্রবল হুঙ্কারে সত্যি সত্যি কেঁপে উঠল ঈশানী। প্রচণ্ড ব্যথায় কোকিয়ে উঠে চোখের জল ছেড়ে দিয়ে বলল, ব্যথা লাগছে অ্যারিস? মুহূর্তের জন্য শীতল হলো মাফিয়া বস। রক্তিম চেহারায় আবারও ক্রোধের ঝলক ফুটে উঠতেই তা মিলিয়ে গেল নীলাম্বরীর আলতো চেহারা দেখে। ঝট করে মেয়েটাকে নিজের অনাবৃত বুকে টেনে এনে ফেলল অ্যারিস। শক্ত করে চেপে ধরে মিশিয়ে ফেলল নিজের সঙ্গে। চুলের ভাঁজে এলোমেলো চুমু খেতে খেতে উন্মাদের মতো আওড়ালো, প্রেম আমার, লেট মি অন থিঙ্ক ক্লিয়ার, ওকে? ইফ ইউ এভার লিভ মি ইউ উইল ডাই, অ্যান্ড ইফ ইউ ডোন্ট টাচ মি আই উইল ফাকিং ডাই। পাইথন প্যারাডাইস। মধ্যরাতে ঝিমধারা নীরবতাকে সঙ্গ করে হাওয়ায় ভেসে বেড়ায় অশুভের আস্ফালন।
মরীচিকার দুনিয়া প্রজ্বলিত হয় পাপাচারের বিভীষিকা, নাইট ক্লাবগুলো সব একসঙ্গে জ্বলে ওঠে, নিভে যায় কত জীবনের আলো। এমনই এক সন্ধিক্ষণে অফিস রুমে কাঁচের দেওয়ালে মুখোমুখি দাঁড়িয়ে গোটা মস্কো শহরটাকে নিরীক্ষণ করছিল অ্যারিস। তার বাজ পাখির মতো ধারালো দৃষ্টিতে জ্বলজ্বল করছে কৃতিত্বের অগ্নিশিখা, যেন হেরফের হলেই চোখের ইশারায় ভস্ম করে দেবে সব। কোনো এক অযাচিত ভাবনার অতলে সেই সন্ধ্যা থেকে ডুবে আছে মাফিয়া বস। কপালে তার দুশ্চিন্তার বলিরেখা। ঠিক সেই সময় দরজা ঠেলে প্রবেশ করলো তুষার। পোশাক পরিচ্ছেদ ফর্মাল, তার মুখে নিদারুণ থমথমে অভিব্যক্তি, হাতে চিরাচরিত আইপড। নিঃশব্দে এগিয়ে এসে মাফিয়া বসের পাশ ঘেঁষে দাঁড়ালো সে। অ্যারিসের দৃষ্টি অনুসরণ করে দূরের শহরের বুকে টিমটিমিয়ে জ্বলতে থাকা রাতবাতিগুলোর পানে লক্ষ্য স্থির রেখে বলল, আমেরিকা থেকে শিপমেন্ট এসেছে। 10 লরি অর্গান, সঙ্গে 2টো ট্রলি ভর্তি সব ক্রিস্টাল ডায়মন্ড। চেকিং শেষ, এবার শুধু ডার্ক ওয়েবের মাধ্যমে মার্কেটে ঢোকানোর পালা। ড্রাগ আসেনি কেন? সেই পকেটে 2 হাত আবদ্ধ রেখে থমথমে গলায় প্রশ্ন করলো অ্যারিস। তুষার জবাব দিল, টমেটো প্রিন্সকে মারার পর থেকে লোকাল ড্রাগ সাপ্লাইগুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে। এক্ষেত্রে আমেরিকার সঙ্গে ডিল করা প্রয়োজন, কিন্তু ইতালিয়ান গ্যাংগুলো ভালোই উৎপাত করছে ইদানিং। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে তাচ্ছিল্যের শব্দ নিঃসৃত করলো অ্যারিস। পরপরই ভীষণ হিমশীতল আওয়াজে ধ্বনিত হলো, গ্যাংগুলোকে কিনে নাও, রাজি না হলে একযোগে শুইয়ে দাও। জাস্ট রিমেম্বার অন থিং, ইটালি ইজ নট এ ক্রিমিনাল জোন, বাট রাশিয়া ইজ দ্য ডেস্টিনেশন অফ মাফিয়া। আন্ডারওয়ার্ল্ডে এমন কোনো মাফিয়া গ্রুপ নেই যারা রাশিয়াকে ভয় না পায়। আই নো ভেরি ওয়েল দ্যাট ইউ উইল ম্যানেজ এভরিথিং। নিঃশব্দে মাথা নাড়ালো তুষার। পরপরই প্রশ্ন ছুড়ল, আর ইউ আপসেট? এতক্ষণে নিজের পূর্বের ভাবনায় ফিরে এলো অ্যারিস। পাখির চোখে গোটা শহরটাকে পর্যবেক্ষণ করতে করতেই তপ্ত শ্বাস ফেলে বলল, পাইথন লিডারের পাওয়ার নিয়ে কারোর সন্দেহ নেই। এই যে শহরটাকে দেখছো, এখানকার প্রতিটি মানুষ আমার ভয়ে তটস্থ, অ্যান্ড আই ফাকিং এনজয় ইট। বাট কথার মাঝখানে থেমে গেল অ্যারিস। তুষার একই সুরে বলে উঠল, বাট? কেউ তো একজন আছে যে আমাকে ভয় পায় না বলেই সে আমাকে শেষ করতে চায়, আমার দুর্বলতাকে পুঁজি করতে চায়। কিন্তু তার উদ্দেশ্য কি? অ্যারিস যে সেই অজ্ঞাত সাইকোপ্যাথের বিষয়টা নিয়ে চিন্তিত তা এতক্ষণে অনুধাবন করল তুষার। তৎক্ষণাৎ বেগবান হয়ে বলল, লেট মি ক্লিয়ার অন থিং ফার্স্ট। ওই ব্যক্তির টার্গেট শুধু আপনি নন, মিস ব্লু আইসড অ্যাঞ্জেল অলসো। এতক্ষণে দৃষ্টি ঘোরালো মাফিয়া বস। নিস্পৃহ কণ্ঠে জবাব দিল, আমার দুর্বলতা বলে কথা। আমার মনে হয় ম্যানশনে শিফট করার সিদ্ধান্তটা এইভাবে তাড়াহুড়ো নেওয়া উচিত হয়নি অ্যারিস। সতর্ক গলায় কথাটা বলল তুষার। মুহূর্তেই নিজের অপারগতাটুকু আড়াল করে তুষারের দৃষ্টি এড়িয়ে ঘাড় সোজা করে সামনে তাকালো অ্যারিস। কিয়ৎক্ষণ নীরব থেকে জিভের ডগায় গাল ঠেলে এই প্রথমবার কথার মাঝে একটা অপ্রয়োজনীয় প্রসঙ্গ টেনে আনলো মাফিয়া বস। তুমি কখনো অনুভূতি আটকে রাখতে পারবে না তুষার। ফ্লোরা মেয়েটাকে অযথা কষ্ট দেওয়া বন্ধ করো। সুকৌশলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে মাফিয়া বস। ব্যাপারটা উপলব্ধি করেই চোখে হাসল তুষার, অথচ নিষ্প্রাণ গলায় প্রত্যুত্তর করল, ফ্লোরা আমার দায়িত্ব। ওর দাদি খুব ভরসা করে আমার হাতে তুলে দিয়েছে মেয়েটাকে। আমার মতো একটা নিকৃষ্ট মানুষকে যে বিশ্বাস করেছে তাকে কিভাবে ঠকাই? অনুভূতি কিংবা দুর্বলতা প্রকাশ করে শুধু শুধু মেয়েটাকে বিপদের দিকে ঠেলে দিতে চাইছি না। আটকাতে পারবে না। যদি সত্যিই তোমার হৃদয়টা বেইমানি করে থাকে তাহলে হাজার চেষ্টা করেও আটকাতে পারবে না নিজেকে। বিদ্রুপাত্মক স্বরে বাক্য কটা উগ্র ধীরে থামল অ্যারিস। এই পর্যায়ে দেওয়ার মতো ঠিকঠাক যুক্তি পেল না যন্ত্রমানব। হঠাৎ করেই যেন শব্দহীন হয়ে পড়ল তার মস্তিষ্কটা। ঠিক সেই মুহূর্তে অপর প্রান্ত থেকে ভেসে এলো মাফিয়া বসের দৃপ্ত কণ্ঠস্বর। হৃদয়কে যদি শক্তি দিয়ে আটকানো যেত তাহলে অ্যারিস ইউভানের টর্চার সহ্য করতে না পেরে ঈশানিত যে কর্নিয়া এতদিনে মাটির সঙ্গে মিশে যেত তুষার। পৃথিবী ভুলে যেত তার অস্তিত্ব। অথচ দেখো, বেইমান হৃদয়ের কারণে আমি আজ নিজেকেই ভুলতে বসেছি। অ্যারিসের শেষ কথাটা ভীষণ করুণ শোনালো তুষারের কানে।
মনে প্রশ্ন জাগলো, সত্যি কি হৃদয় নামক যন্ত্রটিকে আটকানো এত কঠিন? কই, তুষার তো কখনো উপলব্ধি করেনি। বিষণ্ণ মনে কথাগুলো ভাবতে ভাবতেই যাচ্ছিল তুষার। তখনই পেছন থেকে ডেকে উঠল মাফিয়া বস। তুষার এগিয়ে এলো, ওর হাতে দুটো হোটেলের চেক ইন টিকিট ধরিয়ে দিয়ে বলল, আমার তরফ থেকে তোমাদের ওয়েডিং গিফট, এনজয় ইউর টাইম টুগেদার। অফিস কক্ষ থেকে বেরিয়ে সরাসরি নিজের রুমে ফিরেছে তুষার। ঘরের ভেতরে পা রাখতেই ওর তৃষ্ণার্ত চোখ দুটো ফ্লোরাকে খুঁজলো কয়েকবার, কিন্তু পেল না কোথাও। মেয়েটা এদিকে নেই, কিন্তু কিচেনেও তো ছিল না। মাত্রই লাউঞ্জ থেকে হেঁটে এসেছে তুষার, সেখানেও নেই। তাহলে হঠাৎ গেলটা কোথায়? অবচেতন মনে ফ্লোরাকে খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাতেই তুষারের দৃষ্টি গিয়ে আটকালো কফি টেবিলের ওপর ভাঁজ করে রাখা একটা চিরকুটে, যা দেখা মাত্রই ভুরু কুঞ্চিত হয়ে গেল যন্ত্রমানবের। চিরকুটটাকে লক্ষ্য করে নিঃশব্দে এগিয়ে গেল কফি টেবিলের দিকে, যেন ওটা কোনো শত্রুপক্ষের মরণাস্ত্র। তেমন করে সতর্ক হাতে তুলে নিয়ে ভাঁজ খুলল ওটার। অতঃপর চিরকুটের ভেতরে যা লেখা ছিল তা পড়া মাত্রই মস্তিষ্কে খুন চেপে বসল যন্ত্রমানবের। তৎক্ষণাৎ আসন্ন ক্রোধে হুঙ্কার দিয়ে উঠল সে, ফ্লোরা জাওয়াত মিকাইল।